আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টক্সে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন আলোচনা নিয়ে। আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে টক্সে বিশেষ অতিথি উপস্থিত আছেন একজন ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসক। তিনি শুধু একজন সফল চিকিৎসক নন, পাশাপাশি একজন সমাজসেবী হিসাবেও পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি একটি সামাজিক সংগঠন পরিচালনা করছেন, যার মাধ্যমে বহু অসহায় এবং দরিদ্র মানুষ চিকিৎসা পাচ্ছে এবং নানাবিধ সমস্যা থেকে তারা উপকৃত হচ্ছেন। চলুন আজকে আমরা ওনার অভিজ্ঞতা ও ভাবনার সঙ্গে একটু গভীরভাবে পরিচিত হই। তো আজকে আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে রয়েছে ডক্টর সুমিতা মজুমদার ম্যাডাম। চলুন আমরা ওনার সাথে পরিচয় করে নিই। নমস্কার ম্যাডাম। নমস্কার, পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। হ্যাঁ, প্রথমেই জানতে চাইবো যে পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে? পজিটিভ বার্তায় এসে আমার খুব ভালো লাগছে, নিজেকে খুব ফরচুনেট মনে হচ্ছে, কারণ এই প্ল্যাটফর্মটায় আজকে আমি ইলেকট্রো হোমিওপ্যাথি নিয়ে বলবো। আর এটা সম্পর্কে জানতে পেরে আপামর জনসাধারণ তাদের চিকিৎসার ব্যাপারে বুঝতে পারবেন এবং এই চিকিৎসার যে সুফল সেটা তারা নিতে পারবেন। তো আপনাদেরকে আবার ধন্যবাদ। পজিটিভ বার্তাকে এবং তার পুরো টিমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও ম্যাডাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরপরে জেনে নেব যে কিভাবে এই ইলেকট্রো হোমিওপ্যাথি জার্নিটা শুরু হলো, একটু জেনে নেব আপনার কাছ থেকে। বলছি, শুরুটা নিজেকে দিয়েই হয়েছে। মানে ছোটবেলা থেকে আমাদের ঘরে অন্য চিকিৎসা পদ্ধতিতেই আমরা ছিলাম, প্রচলিত যা আছে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি। আর আমি ছোটবেলা থেকে খুব ভুগতাম, প্রচন্ড অসুস্থতা থাকতাম, কিন্তু তো ভুগে ভুগে যাচ্ছি ডাক্তারের কাছে, চিকিৎসা নিচ্ছি, মেডিসিন খাচ্ছি, সারছি, আবার পড়ে যাচ্ছে, আবার অসুস্থতা আসছে, এটা সেটা লেগেই থাকতো। কিন্তু যখন থেকে আমি ইলেকট্রো হোমিওপ্যাথি সম্পর্কে জানলাম, প্রথমে যেহেতু ভুগছি ভীষণ ভাবে, তো এই মেডিসিনটা সম্পর্কে জানলাম, এর ভালো দিকগুলি সম্পর্কে জানলাম, তখন এটা প্রথমে নিজের উপরেই প্রয়োগ করলাম, মানে ওই মেডিসিনগুলি ব্যবহার করতে শুরু করলাম। তাতে দেখলাম একটা অন্য রকমের পরিবর্তন, খুব এফেক্টিভ একটা ট্রিটমেন্ট। আর সবচেয়ে বড় কথা, এর কোনো সাইড এফেক্ট নেই। আর এখানটা আমরা প্রিভেন্টিভ রেমেডিগুলোও পাচ্ছি, যার জন্য ওই যে বারবার আমি অসুখে পড়ে যাচ্ছিলাম, আমি ভুগতে থাকতাম, সেগুলো বন্ধ হলো আস্তে আস্তে। তারপর দেখলাম এখন যদি বর্তমান সময়ের কথা বলেন, আমি নিজেকে একজন সুস্থ মানুষ হিসেবে মনে করি। ওইরকম অসুখ বিসুখ কিছু নেই, ভালো থাকি, ভালো আছি। তো তারপরে আমি বললাম, যদি এটা আমি সবার মধ্যে এই চিকিৎসা পদ্ধতির যে সুফল, সেটা যদি আমি প্রচার প্রসার ঘটাতে পারি, এই চিকিৎসা পদ্ধতিটা নিয়ে মানুষ যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে আমার উচিত এটার উপরে কাজ করা, চর্চা করা। একদম ঠিক, এইভাবেই আমি এসেছি ইলেকট্রো হোমিওপ্যাথি। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ম্যাডাম কিভাবে এলেন ইলেকট্রো হোমিওপ্যাথি লাইনে, সেই জার্নিটা শুনে নিলাম ম্যাডামের কাছ থেকে। তো আমরা আবারও জেনে নেব ম্যাডামের কাছ থেকে যে হোমিওপ্যাথি এবং ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে যে পার্থক্যটা, সেটা কি, সেটা একটু জেনে নেবো। হ্যাঁ, নিশ্চয়ই। যদিও দুটো সাউন্ড একই রকম করে, একটা ইলেকট্রো হোমিওপ্যাথি বলছি আর হোমিওপ্যাথি আরেকটা, তো দুটোর মধ্যে মানুষের একটা কনফিউশন আছে। আমরা যখন বলছি ইলেকট্রো হোমিওপ্যাথি, ওরা বলে যে হোমিওপ্যাথি, এটাই ধরে না, ইলেকট্রো কথাটা আর ওরা ভাবতেই চায় না। কিন্তু ইলেকট্রো হোমিওপ্যাথি আর হোমিওপ্যাথির মধ্যে বিস্তর ডিফারেন্স। তাদের প্রথম কথা হচ্ছে, তারা সিমটম বেসড একটা ট্রিটমেন্ট দেয়। মানে রোগীর মধ্যে যে সিমটমটা আছে, যে সিমটম গুলি আছে, রোগের তো কিছু লক্ষণ থাকে, সেগুলির মধ্যে যে প্রমিনেন্ট যে লক্ষণ, সেটাকে ভিত্তি করে তারা মেডিসিনটা দেয়। তাদের যে রোল, সেটা হচ্ছে সিমিলিয়া, সিমলিবাস, কিউরেন্টার। আর আমরা বলছি আমাদের যে চিকিৎসা পদ্ধতি, সেটা হচ্ছে গিয়া কমপ্লেক্সিস অ্যান্ড কিউরেন্টার। মানে কি, ওদেরটা বলছে যে লাইক কিউরস লাইক। মানে ওরা কি করে, কোনো একটা সুস্থ শরীরে বেশি মাত্রার একটা নির্দিষ্ট ওষুধকে প্রয়োগ করে দেখবে ওখানে কি সিমটম গুলো আসছে, রোগের কি লক্ষণগুলো ফুটছে। তো সেটা যখন একটা অসুস্থ মানুষের মধ্যে সে একই লক্ষণ দেখবে, তখন ওই নির্দিষ্ট যে ওষুধটা, সেটার একটা সূক্ষ্ম মাত্রার প্রয়োগ ওখানটায় করে। আর আমাদের হচ্ছে অর্গান বেসড। আমরা বলি যে আমাদের যে চিকিৎসার যে রুল, সেটা হচ্ছে কমপ্লেক্সিস কিউরেন্টার। সেটা আমরা বলছি যে জটিল যে মানব দেহ, তার যে উপসর্গগুলো, তার বিভিন্ন সিস্টেম, অর্গান, সেগুলো যদি এফেক্ট হয়, তার মধ্যে কি হবে, একটা
কমপ্লেক্স একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। তো আমাদের মেডিসিনও হচ্ছে এরকম, আমরা কোনো সিঙ্গেল ডোজে বা সিঙ্গেল মেডিসিন ইউজ করি না। আমাদের মেডিসিন গুলো হলো কমপ্লেক্স, এটা বানানোর পদ্ধতি বলুন, প্রয়োগ পদ্ধতি বলুন, আমরা কমপ্লেক্স পদ্ধতিতে বিশ্বাস করি। একাধিক মেডিসিন যাবে, একাধিক আমরা যে আরেকটা বলি দিই, আমরা যে মেডিসিনটা তৈরি করি সেটা যেমন হোমিওপ্যাথিতে ব্যবহার করছে তারা হচ্ছে মাদার টিংচার, কিন্তু আমাদের যে বেস যে মেডিসিন, সেটা রেমেডি যেখান থেকে আমরা তৈরি করছি, সেটাকে বেস বেস হিসাবে যেটাকে নিচ্ছি সেটা হচ্ছে স্পাজেরিক এসেন্স। এটা ম্যাডাম একটু জেনে নেব, স্পাজেরিক এসেন্স। তো এটা কোথা থেকে পাওয়া যায়? আচ্ছা, এবার বলছি, আমাদের ইলেকট্রো হোমিওপ্যাথি হচ্ছে টোটালি একটা প্ল্যান্ট ওরিয়েন্টেড একটা মেডিসিন। তো প্ল্যান্ট ওরিয়েন্টেড কেন? আমাদের মেডিসিনে শুধু 114টা খুবই এক্সক্লুসিভ টাইপের প্ল্যান্ট থেকে তৈরি হয়। আমরা নিচ্ছি ফাইটোমলিকিউল বা প্ল্যান্ট মলিকিউল বলে যেটা আছে, আমরা প্ল্যান্ট থেকে পাই, সেটা থেকে নির্যাসটা তৈরি হচ্ছে। এবং এই তৈরি হওয়ার যে পদ্ধতি, সেও এক অদ্বিতীয় প্রসেস। এই কারণে বলবো, আমরা সব প্ল্যান্টগুলিকে নিচ্ছি, তার থেকে যে উপযোগী যে ব্যাপারটা আমাদের মেডিসিনে লাগবে সেটাকে আমরা আলাদা করছি, করে আবার সেটাকে রিকম্বাইন করছি। যেমন 5টা প্ল্যান্ট লাগলো, সেগুলোকে আবার রিকম্বাইন করছি ওই নির্যাসগুলোকে করে, তারপর আবার তার মধ্যে যে টক্সিক পার্ট থাকে, আমরা জানি প্রত্যেক জিনিসের মধ্যে একটা টক্সিক পার্টও থাকতে পারে, সবটাই ভালো হবে শরীরের উপযোগী হবে সেটা নয়। তো সেই টক্সিক পার্টটাকে আমরা এলিমিনেট করে দিচ্ছি, দিয়ে বাকি জিনিসগুলো মিলিয়ে একটা বিশেষ পদ্ধতি আছে যেটাকে আমরা বলছি কোহোবেশন। সেই পদ্ধতিতে আমাদের মেডিসিনটা তৈরি হচ্ছে। আর আরেকটা আমি বলছি, ওদের যে হোমিওপ্যাথির যে চিকিৎসা ওষুধ তৈরির যে প্রক্রিয়া, সেটাকে বলে পার্কুলেশন, আমাদেরটা হচ্ছে কিউরেন্টার। আর হোমিওপ্যাথিতে কি করে, ওরা মিনারেলসও ব্যবহার করে, তারপর বিভিন্ন কেমিক্যালও ওদের সঙ্গে থাকে, আর থাকে প্ল্যান্টও ওরা ইউজ করে, কিন্তু আমরা শুধুই প্ল্যান্ট নিচ্ছি। ওদের মেডিসিনে থেকে পাওয়া ওষুধগুলো মানে ইলেকট্রো হোমিওপ্যাথিতে যেটা আমরা পাচ্ছি, উদ্ভিদ থেকেই পাই মূলত পাই। মূলত না, আমরা সবটা উদ্ভিদ থেকেই নিচ্ছি। আমরা বলছি যে আমাদের যে সোর্স অফ রেমেডি সেটা হচ্ছে ভেজিটেবল কিংডম। তো সেই হিসাবে আমাদের প্যাথিটাকে আমরা বলতে পারি বোন অফ নেচার, বা একটা প্রকৃতির একটা আশীর্বাদ আমাদের জীবনে বয়ে আনছে। একদম ঠিক, প্রকৃতি তো আমাদের কাছে আশীর্বাদই বটে। তো আমরা যে গাছ থেকে ওষুধ পাচ্ছি, সত্যি এটা আমাদের প্রকৃতিই আমাদেরকে দিচ্ছে, এবং সেই প্রকৃতি থেকে আমরা ইলেকট্রো হোমিওপ্যাথিতে সেই ওষুধগুলো আমরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন গুরুতর মানে কঠিনতর রোগীর ওষুধগুলো সেখানে আমরা পেয়ে থাকি সেই উদ্ভিজ্জ থেকে, গাছ থেকে। একদম একদম ধন্যবাদ ম্যাডাম আবারও আপনাকে। তো এরপরে আমরা আবারও আসবো নেক্সট প্রশ্নে, যে সাধারণত কোন ধরনের রোগের ক্ষেত্রে ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসা সেখানে বেশি কার্যকরী হয় বলে আপনি মনে করেন? যদি এটা বলি, তাদের আমাদের রেঞ্জটা এরকম, মানে যে কোনো রোগ, সেটা অ্যাকিউট হোক, ক্রনিক হোক, ইনফেক্টিভ হোক, সিস্টেমিক কোনো ডিসঅর্ডার থেকে হোক, সবটাই আমাদের যে রেমেডি গুলো আছে, আমাদের মোট আছে 60 নাম্বারস রেমেডি। তো ওর মধ্যে থেকে সবগুলি রোগকে নির্মূল করা যায় একদম গোড়া থেকে। আমরা বলছি শুধু রোগের যে সিমটম আছে সেটা দূর করে দিলে রোগ থেকে সেরে উঠেছে, এটা আমরা বলতে পারি না। আমাদের ঔষধগুলো বা মেডিসিন গুলোর যে কার্যক্ষমতা, সেটা আমাদেরকে একদম গোড়া থেকে রোগকে নির্মূল করে তুলবে, সারিয়ে তুলবে পুরোপুরি। আমরা বলছি আমাদের ইলেকট্রো হোমিওপ্যাথির মেন যে কথাটা, সেটা হচ্ছে যে লাইফ ইজ ইন ব্লাড এন্ড লিম্ফ। রক্ত আর রসের মধ্যেই জীবন ধারাটা বয়ে চলছে, এর মাধ্যমেই জীবন ধারা বয়ে চলছে। আমাদের সুস্থতার মেন বিষয়টা হচ্ছে মানে শুদ্ধ রক্ত আর রস। তো ভিটিয়েশন অফ দ্য ব্লাড এন্ড লিম্ফ ইজ দ্য ডিজিজ। যখন আমাদের রক্ত কোনো কারণে দূষিত হচ্ছে, কোনো প্যাথোজেন গেল বা অন্য কোনো রকম টক্সিক কোনো মেটার ওতে গ্রো করলো, তখনই আমরা অসুস্থ হই। সেই রক্ত যখন কন্টামিনেটেড হলো, ভিটিয়েটেড হলো, তখন কি হয়, আমাদের সেল টিস্যুতে পরিবর্তন আসে। সেই পরিবর্তন স্ট্রাকচারালি হতে পারে, ফাংশনালি হতে পারে, আর তার পরিণতি কি, আমরা অসুস্থ হচ্ছি, আমাদের অর্গান সিস্টেম এফেক্ট হচ্ছে, আমরা অসুস্থতায় পড়ছি। কিন্তু ইলেকট্রোমিওপ্যাথি হচ্ছে সেই রকম এক চিকিৎসা পদ্ধতি যা আমাদের রক্ত এবং রসের এই যে ভিটিয়েশন, সেটাকেও দূর করবে। তো স্বাভাবিকভাবে সেটা আস্তে আস্তে আমাদেরকে সুস্থতার দিকে সহজেই নিয়ে যায়।
ধন্যবাদ ম্যাডাম। তো এরই মাঝে আরেকটি প্রশ্ন আমি করে নেব আপনাকে, যে আমাদের যে মহিলারা আমরা প্রতি মাসে পিসিওডি প্রবলেম যেটাই ভুগি, অনেকে থাকে আমাদের প্রবলেম হয়, বিভিন্ন রকম প্রবলেম হয় শরীরে, তো এই প্রবলেম গুলো ইলেকট্রোহোমিওপ্যাথিতে কতটুকু কার্যকরী? হ্যাঁ, ভালো কথা বলেছেন। এটা এখন ঘরে ঘরে দেখছি যে পিসিওডি নিয়ে ভুগছে, সিস্ট প্রবলেম আসছে, ফাইব্রয়েড দেখা দিচ্ছে, এগুলো যে তার জন্য আমাদের ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে খুবই ভালো মেডিসিন রয়েছে এবং খুবই দ্রুত এবং এফেক্টিভ একটা ট্রিটমেন্ট আমরা এর থেকে পেতে পারি। বাহ, খুবই সুন্দর, আমরা জানতে পারলাম খুব একটা ইম্পর্টেন্স বিষয় ম্যামের কাছ থেকে। তো আমরা আবারও জেনে নেবো ম্যাডামের কাছ থেকে যে চিকিৎসার পাশাপাশি রোগীদের মানসিক সহায়তা দেবার ক্ষেত্রে আপনি কিভাবে এগিয়ে আসছেন আর কি। আচ্ছা, বলছি। প্রথম কথা, মানুষ যখন অসুস্থ হয় তার মধ্যে একটা ভীষণ একটা দিশেহারা ভাবও আমরা লক্ষ্য করি, তার সাহস হারায়, সে সারবে কিনা ওইরকম সংশয়ে সে ভুগে। তারপর আমরা ডাক্তাররা যদি তখন তাদের সঙ্গে খুব ফ্রেন্ডলি একটা ব্যবহার করি, খুব সুন্দর আচরণ, তার প্রতি সহানুভূতিশীল হয়ে যদি আমরা এগিয়ে আসি, আমরা তাকে ধীরে ধীরে প্রশ্ন করে তার কি কষ্ট হচ্ছে সেগুলি সম্পর্কে আমরা খুব ধীরে সুন্দর করে ওদের সঙ্গে ব্যবহারটা দিয়ে শুরু করি, তারা তাদের ভিতরে কথাগুলি খুলে বলবে। আর যেমন তারা ভাবে যে চিকিৎসকরা হচ্ছেন ভগবানের মতো, সেই বোধটা যাতে তাদের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, ওদের মধ্যে যেন জাগে যে আমি এখানটা এসেছি, আমি সুস্থ হব। প্রথম হচ্ছে তার মনের জোর বাড়িয়ে দেওয়া। আর যা আপনি জানেন, শারীরিক অসুস্থতার পেছনে মানসিক কারণগুলোও কিন্তু দায়ী থাকে। তখন সেই যে বিশ্বাস আমরা ওদের মধ্যে জাগিয়ে তুলতে পারি যে আপনি সুস্থ হবেনই, আপনি ভালো ওষুধ নেবেন, ভালো চিকিৎসা পাবেন, সেই বোধটাকে জাগিয়ে তোলা। পাশাপাশি আরেকটা, আমাদের মতো দেশে দারিদ্রতাও একটা কারণ হয় চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে, সেটাও তো একটা দিক। একদম তো তাই। আমরা এরকম মানুষজনও তো আছে যাদের আর্থিক জোর তত নেই। আমরা অন্তত আমি আমার কথা বলতে পারি, আমি সেই দিকটাও দেখি। ওই আমাকে অত ভিজিট নিতে হবে, অত মেডিসিনের দাম রাখতে হবে, সেগুলোতে আমি যাই না। এটাকে আমি খুব একটা ব্যবসা বলে ভাবি না, যতটা ভাবি যে সেবা। ভগবান আমাকে এই সুযোগটা দিয়েছেন যাতে আমি মানুষের সেবা নিজের জীবন কাজে লাগাতে পারি। খুব সুন্দর কথা বললেন ম্যাডাম, সত্যি খুব ভালো লাগলো। যে ডাক্তার মানি যে আমরা পেশা হিসাবে সেটাকে নেব তা নয়, এটাকে সেবা হিসাবেও নেওয়া যায়। একদম। ধন্যবাদ ম্যাডামকে, অসংখ্য অসংখ্য। এরপরে ম্যাডামের কাছ থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ কথা জেনে নেব, যে আপনার যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের মাধ্যমে কত মানুষ উপকৃত হয়েছে সেই সম্বন্ধে যদি আমাদেরকে একটু বলেন। ভালো প্রশ্ন। সংগঠনের দিক থেকে আমরা কত সংখ্যক মানুষজনকে আমাদের পরিষেবা বা আমাদের সেবামূলক কাজের অংশীদার করেছি সেটার ঠিক সংখ্যাটা আমি এখানটা বলতে পারছি না, কিন্তু আমরা বিপুল সংখ্যক মানুষজনের কাছে পৌঁছতে চেষ্টা করি। মোটামুটি দীর্ঘ একটা বছর ধরে আমরা একই যে মানুষের কাছে আমরা ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির সুফলটা যাতে মানুষের কাজে লাগাতে পারি, তার জন্য আমরা একজ্যাক্ট সংখ্যা বলতে না পারলেও আমরা বেশ কিছু মানুষের মাঝে একটা বিরাট সংখ্যকে বলবো মানুষের কাছে আমাদের এই চিকিৎসা পদ্ধতির সুফলটা পৌঁছে দিতে পেরেছি। আর আপনারা এটা জানবেন যে আমাদের এই যে সংস্থা সেটা কি করে মেডিকেল ক্যাম্পগুলি পরিচালনা করে, তাতে আমরা বিনামূল্যে ওষুধ, বাকি যা সার্ভিস, এই প্রেসার চেক করে দেওয়া, এই সুগার চেক করে দেওয়া, এগুলো আমরা করি সম্পূর্ণটাই বিনামূল্যে। আর হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা তাদের কিভাবে থাকলে আমাদের জীবন অসুস্থতা বিহীন ভাবে আমরা কাটাতে পারবো, আমরা সুস্থ থাকবো, সেই যে জীবন শৈলীর যে ধরনটা সেটা সম্পর্ক আমরা মানুষের মাঝে প্রচার করি। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এরপরে আবারও জানতে চাইবো যে এই যে চিকিৎসা এবং সমাজ সেবা, এটা কি একে অপরের পরিপূরক, আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি চিকিৎসা এবং সমাজ সেবা দুটো একই জিনিসের পরিপূরক। মানে চিকিৎসা আর সমাজ সেবা দুটো বিষয়কে আমরা আলাদা করে দেখার প্রয়োজনীয়তা তেমন কিছু দেখছি না। কেন, আমরা সামাজিক যে কোনো অবস্থানেই থাকি, সাধারণ মানুষ হিসাবে যে কোনো পেশার সঙ্গে, সেটা শিক্ষকতা হতে পারে, চিকিৎসা সংক্রান্ত ব্যাপার হতে পারে, যাই থাকি না কেন, আমাদের সামাজিক জীব হিসাবে, দেশের নাগরিক হিসাবে দেশের মানুষ আর সমাজের সেবা সেটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। আর যে চিকিৎসা যে পেশাটি, সেটি হচ্ছে এই সুযোগটাকে আরো বিস্তৃত করে আমাদের কাছে পৌঁছে দেয়। কেন, কারণ দেশে সাধারণ মানুষ তার যত রকম প্রতিকূলতা আছে
সমস্ত নিয়ে চিকিৎসার কাছে সবাইকেই আসতে হবে। তো আমাদের কাছে সুযোগ রইল সেই সমস্ত মানুষের কাছে, আর্তপীড়িত যাদের কম সাধ্য আছে সেই সব মানুষের কাছে দেশের প্রতিটি কোণায় এই সেবাটাকে আমরা বিস্তৃত করতে পারি, মানে আমাদের চিকিৎসা সেবাটাকে বিস্তৃত করতে পারি। তো আমি এটা বলবো যে একজন চিকিৎসক হিসাবে সমাজ সেবার সুযোগ আমাদের কাছে আছে, আমাদের জীবনকে আমরা এটা দিয়ে ধন্য করতে পারি। আবারও অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে আবারও আসবো নেক্সট প্রশ্নে, যে করোনাকালীন সময় এই যে চিকিৎসা শাস্ত্রে বলুন বা সমাজ সেবার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলেছিল, তখন সেই একটু জেনে নেবো আপনার কাছ থেকে। হ্যাঁ, করোনাকালীন সময়ে আমাদের চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা মানুষের সেবা এগিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের মেডিসিনের প্রিভেন্টিভ মেজারমেন্টও আছে, তো সঙ্গে সঙ্গে কিউরেটিভ ব্যাপারটাও আছে। তো আমরা চেয়েছিলাম যে আমাদের এই চিকিৎসা পদ্ধতি নিয়ে মানুষ যাতে করোনা মুক্ত থাকতে পারে, এবং এই যে যদি কেউ করোনা এফেক্টেড হয় তার চিকিৎসাও যাতে আমরা এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তাদের কাছে তুলে দিতে পারি। আর একটা হচ্ছে তখন মানুষ আরো অন্য প্রয়োজনও ছিল, সেগুলো আমরা দেখেছি, খাদ্যদ্রব্য বলুন, স্যানিটারি যে প্রোডাক্ট গুলি আছে সেগুলি পৌঁছানো, মানুষ কিভাবে থাকবে তখন সেই কিছু যে ছিল, মাস্ক পরতে হবে, হাত ভালো করে ধুতে হবে, একে অন্যের সংস্পর্শ থেকে একটু বেঁচে থাকতে হবে, ভিড়ে যাবে না, সেগুলি নিয়েও লোকেদের মাঝে আমরা প্রচার চালাই আমাদের সংস্থার মাধ্যমে। অনেক ধন্যবাদ ম্যাডাম। সত্যি সেই সময় আমরা একটা খুব ডেঞ্জারাস পিরিয়ডে ছিলাম এবং আমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, কিভাবে নিজেদেরকে সুরক্ষিত করব বা স্যানিটাইজার ইউজ করব, মাস্ক পরিধান করব, দূরত্ব মেনটেন করে চলবো, অনেক কিছু শিখতে পেরেছি সেখান থেকে। আমরা একটা কঠিন বলবো একটা সময় ছিল সেই সময় আমাদের কাছে। আবারও আসবো আমরা ম্যাডামের কাছে, যে সমাজের তরুণ প্রজন্মের প্রতি আপনি কি বার্তা দেবেন? তরুণ প্রজন্মের প্রতি সাধারণ মানুষ হিসাবে একটা বার্তা দিই যে আজকাল আমরা দেখছি যে তরুণ প্রজন্ম বিভিন্ন রকম নেতিবাচক বিষয়ের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলছে, সেগুলো আমরা জানি, এগুলো এই সম্পর্কে আর বলছি না ডিটেলসে, কিন্তু বলবো সেগুলো থেকে দূরে থাকুন। শিক্ষার যে অধিকার সেটাকে সম্পূর্ণভাবে নিজেদের কাজে লাগান। আর একটা হচ্ছে শিক্ষিত হয়েও বেকাররা কি হয় যে তারা ঠিক মতো কর্মসংস্থান কিছু পাচ্ছে না, অনেকের জন্যই এটা একটা বিরাট সমস্যা আজকে তরুণ প্রজন্মের কাছে। আর আমাদের যে চিকিৎসা পদ্ধতি ইলেকট্রো হোমিওপ্যাথি, এই প্যাথি মানে একটা তো এটা একটা ইমপ্লিমেন্টেশনের দিক আছে, যে এটা দিয়ে যে আমি শুধু সমাজ সেবাই করতে পারি তা না, এটা দিয়ে আমার নিজের ভরণ পোষণও চলবে, আমি আমার পরিবার প্রতিপালন করতে পারবো, নিজের জীবন ধারণ করতে পারবো। তো আমরা যদি তরুণ প্রজন্ম আজকে এই শিক্ষাটি ইলেকট্রোহোমিওপ্যাথি শিক্ষার দিকটিতে এগিয়ে আসে, এই শিক্ষার সুফলটা যদি তারা নেয়, এই নিয়ে পড়াশোনা করে পরবর্তী জীবনে এটাকে চর্চায় রাখে, মানুষের এবং নিজের প্রয়োজনে কাজে লাগায়, সেটা খুবই একটা ভালো ব্যাপার হবে। তো আমি বলবো আপনারাও ইলেকট্রোহোমিওপ্যাথি শিক্ষা আর প্রসারে এগিয়ে আসুন। আমরা চাই ইলেকট্রোহোমিওপ্যাথির অনেক চিকিৎসক গড়ে উঠুক, যাতে আমাদের সমাজের সেবায় এবং তাদের অসুস্থতায় আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ ম্যাডাম। খুব সুন্দরভাবে আমরা জানতে পারলাম ইলেকট্রো হোমিওপ্যাথি কি এবং সেই সম্বন্ধে, এবং কিভাবে আমরা বিভিন্ন কঠিন রোগ থেকে সেখান থেকে বেরিয়ে আসবো, এবং আগামী প্রজন্মের জন্য ম্যাডাম খুব সুন্দর করে বার্তা দিয়ে দিলেন। তো আজকে আমাদের উপস্থিত ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেবার জন্য। তো যাবার আগে একটু বলবো যে আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে তা সত্যি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা আশাবাদী, আমরা গর্বিত। চলুন আমরা সকলে মিলে একটি সবুজ পৃথিবী গড়ি। এবং একটু আগেই আমরা জানতে পারলাম ম্যাডামের কাছ থেকে যে আমরা এই সবুজ আমাদের যে উদ্ভিদ, আমরা সেখান থেকে কিন্তু আমরা এই ইলেকট্রো হোমিওপ্যাথির যে ওষুধগুলো আমরা পাই সেখান থেকেই পাই। তো চলুন আমরা সকলে মিলে আমরা একটি সবুজ পৃথিবী গড়ি এবং উদ্ভিদদের বাঁচিয়ে রাখি এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিই। তো আজকে অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলি দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে এবং পজিটিভ বার্তার ফেসবুক পেজে। তো আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।